নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকের আমরা আলোচনায় রেখেছি সেই টিচিং অ্যাপটিটিউড থেকে কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ। আমরা 5টি লেকচার অর্থাৎ 5টি কোয়েশ্চেন সিরিজ টিচিং অ্যাপটিটিউড থেকে আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। এটি 6তম। আজকের আলোচনায় থাকছে 2018 সালের ডিসেম্বর থেকে প্রশ্নের আলোচনা, অর্থাৎ আমরা যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলোচনা করছিলাম। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে আসা যাক। বলেছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ কগনিটিভ ক্যারেক্টারিস্টিক অফ লার্নার? নিচের কোনটি কগনিটিভ ক্যারেক্টারিস্টিক প্রকাশ করছে একজন লার্নারের? তো প্রথমে তোমাদেরকে জানতে হবে কগনিটিভ ক্যারেক্টারিস্টিক কী। আসলে এই কগনিটিভ লার্নিং হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের লার্নিং, যেখানে আমরা অ্যাক্টিভলি এবং বিশেষ করে একটা সংঘবদ্ধভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে এবং আমরা যেটা পড়ি বা যেটা শিখি সেটা লং লাস্টিং ইম্প্যাক্ট থেকে যায়। এবং বিশেষ করে এখানে ছাত্রছাত্রীদেরকে নিযুক্ত করা হয় একটা নির্দিষ্ট একটা লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। তাছাড়া তাদেরকে শেখানো হয় কি করে তাদের মস্তিষ্ক ব্যবহার করতে হয় এবং কত ইফেক্টিভলি সেই মস্তিষ্ক ব্যবহার করে তারা কানেকশান তৈরি করবে একটা থিওরির সাথে প্র্যাকটিক্যালের। অর্থাৎ যদি তারা কিছু পড়ে, সেই পড়াটাকে বাস্তবিকভাবে বাস্তবের সাথে লিঙ্ক করায় এবং তার মাধ্যমে তারা নতুন কিছু শেখে। তাই কগনিটিভ হচ্ছে মেন্টাল, অর্থাৎ ব্রেনের যে ডেভেলপমেন্ট ঘটে সেটা লং লাস্টিং হয়ে থাকে এবং সেখানে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে। তো এখানে আমরা দেখে নিই অপশনগুলো। সেন্সরি পারসেপশন, অর্থাৎ এখানে সেন্সরি অর্থাৎ সেন্স আমাদের শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ্যের, অর্থাৎ ইন্দ্রিয় যে সমস্ত আমাদের যে ইন্দ্রিয় অংশগুলি রয়েছে তার মাধ্যমে এই অনুভূতির আমরা দেখতে পাই যেগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে কি আদৌ কি আমরা বলতে পারি যে সেন্সরি পারসেপশন থাকলেই যে একটা কগনিটিভ লার্নারের একটা কগনিটিভ ক্যারেক্টারিস্টিক হবে? না, সেন্সরি পারসেপশন মানে শুধু ফিল, টাচ, স্মেল, এগুলো অ্যাকচুয়ালি একজন লার্নারের কগনিটিভ ক্যারেক্টারিস্টিক হতে পারে না। বিলিভ মানে জানি আমরা বিশ্বাস, আশ্বাস, বিশ্বাস। তো এটাও ঠিক একই রকমভাবে একজন স্টুডেন্ট তার কগনিটিভ ক্যারেক্টারিস্টিক তার ডেভেলপের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ নয়, বিলিভ একেবারেই নয়। তারপরে বলছে অ্যাকাডেমিক সেলফ কনসেপ্ট, অর্থাৎ যে অ্যাকাডেমিক বা যে অ্যাকাডেমিয়াতে সে পড়ছে সেখানে তার নিজস্ব ধারণা, নিজস্ব বোধ। আমরা জানি যে এর মাধ্যমে স্টুডেন্টরা কী করে তার জীবনে, তার লাইফে সে তার অনেক রকম তার সমস্যা, অনেক রকম তার ইচ্ছা অনিচ্ছা, এগুলোর মাধ্যমে সে তার কী করে তার একাডেমিক ক্ষেত্রে, তার যে শিক্ষার ক্ষেত্রে তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক তার বহিঃপ্রকাশ ঘটায়। তো এখানে সেলফ কনসেপ্টের সাথে কগনিটিভ ক্যারেক্টারিস্টিকের আমরা এখানেও মিল পাচ্ছি না। তো বাকি রইল একটি। তো হওয়ার সম্ভাবনা প্রবল এটি, কারণ আমাদের জানি একটাই অপশন পড়ে রয়েছে। বলছে লেভেল অফ ভিজুয়াল লিটারেসি। একদম, এটাকে যদি আমি কনস্ট্রাক্ট করে তোমাদেরকে বোঝাই, এটা কি আসলে এই ভিজুয়াল লিটারেসি হচ্ছে এমন একটা এবিলিটি, এমন একটা সক্ষমতা যেখানে আমরা ইন্টারপ্রিট করতে পারি, অর্থাৎ কোনো কিছুর ব্যাখ্যা করতে পারি এবং তারপরে সেটাকে আমরা নেগোশিয়েট করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং তারপরে কোনো কোনো ডাটার থেকে কোনো তথ্য থেকে আমরা সেখানে মিনিং বা অর্থ বের করে নিই এবং যার মাধ্যমে আমরা নিজেদের মনের মধ্যে একটা প্রতিচ্ছবি গড়ে তুলি। আমরা যখন দেখবে কোনো নাটক আমরা যখন পড়ি বা কোনো কবিতা যখন পড়ি, যদি কোনো প্রকৃতির কবিতা হয়ে থাকে
মনে হয় কবি যেন বলছে যে আমি যেন উড়ে চলে যাচ্ছি এবং আমি দেখছি শত শত হাজার হাজার ড্যাফোডিল ফুল, অর্থাৎ কবির সাথে যেন আমরাই দেখছি, অর্থাৎ আমরা নিজেরা ভিজুয়াল ইমেজ তৈরি করছি এবং এর মাধ্যমে আমরা যা কিছু ইন্টারপ্রিট করব, যা কিছু ব্যাখ্যা করব, তার কিন্তু লং লাস্টিং একটা ইম্প্যাক্ট থাকে, তাই না? তাই আমরা অনেক সময় ছাত্রছাত্রীদের বোঝাই, বলি যে আমরা যখন কোনো কিছু পড়ব বা পড়ি, আমাদের যদি সেই পড়াটাকে যদি আমাদের নিজের মনের মধ্যে অঙ্গাঅঙ্গিভাবে রাখতে চাই, তাহলে বাস্তবের সাথে মিল ঘটাও। অর্থাৎ যে শিক্ষাতে বাস্তবের সাথে মিল ঘটে ওটাই হচ্ছে প্রকৃতির শিক্ষা। তাই কগনিটিভ ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা অবশ্যই বলতে পারি যে লেভেল অফ ভিজুয়াল লিটারেসি হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটি ক্যারেক্টারিস্টিক বলতে পারি, যেটা কগনিটিভ লার্নারের কগনিটিভ ক্যারেক্টারিস্টিককে শো করছে। নেক্সট কোশ্চেনে চলে আসি। অ্যাজ এ টিচার ইউ উইশ টু প্রেডিক্ট দ্য ক্যাপাসিটি অ্যান্ড পোটেন্সিয়াল সাকসেস ইন ইউর সাবজেক্ট। তো একজন শিক্ষক হিসাবে তুমি ইচ্ছা প্রকাশ করছো যে তুমি জাজ করবে যে একটা সাবজেক্টের, একটা বিষয়ের তার নির্দিষ্ট ক্যাপাসিটি কত এবং সেখান থেকে কত উৎকর্ষী সফলতা হতে পারে। ইউর মেন পারপাস এবং তোমার মূল উদ্দেশ্য ইজ টু প্রেডিক্ট, অর্থাৎ ভবিষ্যৎবাণী করা বা এখানে হাইপোথাইজড করা, অর টু আইডেন্টিফাই, এটা হতো আইডেন্টিটি হয়ে গেছে, আইডেন্টিফাই ইন্ডিভিজুয়ালস, এবং ছাত্রদের মধ্যে তোমাকে বের করতে হবে পার্টিকুলারলি হু হ্যাভ দ্য গ্রেটেস্ট পোটেন্সিয়াল, যার মধ্যে সবথেকে বেশি কর্তৃত্বপরায়ণ বা গুরুত্বপূর্ণ বোধ রয়েছে, ফর ডেভেলপমেন্ট অ্যালং স্পেশাল লাইন্স, একেবারে তার বৃদ্ধি কতটা ঘটছে, কাদের নিরিখে কতটা ঘটছে, অর হু লাইকলি, অথবা কারা টু প্রফিট মোস্ট বাই স্পেশাল ট্রেনিং, তুমি যে স্পেশাল ট্রেনিং দেবে তাদের জন্যে এবং তাদেরকে বিশেষভাবে বোঝাবে, সেখান থেকে সব থেকে বেশি বেনিফিটেড কারা হবে এবং তার জন্য তুমি কোন টেস্ট ব্যবহার করবে, অর্থাৎ হুইচ টেস্ট ইউ উড অ্যাপ্লাই টু অ্যাকমপ্লিশ দ্যাট। তো এখানে যে কটি টেস্ট দিয়েছে আমরা একটু একটু করে বুঝিয়ে বলি। প্রথমে বলেছে অ্যাপটিটিউড টেস্ট। এই অ্যাপটিটিউড টেস্টের মানে কি? আসলে ইট ইজ আ টাইপ অফ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে এক ধরনের অ্যাসেসমেন্ট যেখানে স্টুডেন্টদের ট্যালেন্ট, স্টুডেন্টদের এবিলিটি, স্টুডেন্টদের পোটেন্সিয়াল, এই পোটেন্সিয়ালটাকে আমরা এবং ট্রেনিংয়ের ক্ষেত্রেও এবং আমরা দেখে থাকি যে সে কেমন পারফর্ম করছে কোনো বিশেষ কাজের মধ্যে। একটা জিনিস, অর্থাৎ এখানে বিশেষ কাজ থাকবে, সেই বিশেষ কাজের মধ্যে তার ট্যালেন্টটাকেও দেখা হবে, এবিলিটি, তার সক্ষমতা দেখা হবে এবং পাশে তার পোটেন্সিয়াল, কার্যকরী ক্ষমতা কোনো কাজ করার ক্ষেত্রে তাও লক্ষ্য করা হয়। আর এখানে কিন্তু স্টুডেন্টদের কোনো প্রায়র নলেজ থাকে না, অর্থাৎ আগে থেকে যে সেই কাজটির জন্য সে কোনো ট্রেনিং নিয়েছে বা কোনো তার ধারণা রয়েছে, ধ্যান ধারণা রয়েছে, এগুলোর কোনো প্রয়োজন হয়ে থাকে না। তাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্টেই কিন্তু এই ধরনের আমরা পোটেন্সিয়ালটাকে কিন্তু লক্ষ্য করি। তো তবুও বাকি এক্সাম্পল, বাকি অপশানগুলি রয়েছে, সেগুলোও জেনে নেওয়া উচিত। যেমন হচ্ছে ইন্টেলিজেন্স টেস্ট। এটা আমরা কখন করব? এটা সাধারণত আমরা জানি যে সাইকোলজিক্যালি এটা করা হয়ে থাকে, অর্থাৎ মনস্তাত্ত্বিকভাবে টেস্ট করা হয়ে থাকে, যেখানে আমরা বিশেষ করে মেন্টাল ফাংশন, কারণ মানসিক কর্মক্ষমতাটাকে দেখতে পারি। যেমন হচ্ছে ধরো কোনো রিজনিং করা, তাছাড়া আমরা জানি কোনো রিডিং কম্প্রিহেনশন তোমাদের থাকে, অর্থাৎ কোনো কিছু টেক্সট দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন দেওয়া হবে এবং তার থেকে তোমরা তো প্রশ্নের উত্তর বার করবে। তাছাড়া জাজমেন্ট করা, কোনো রায় নেওয়া, এই ক্ষেত্রে কিন্তু ইন্টেলিজেন্স টেস্ট আমরা করে থাকি। এরপরে আসে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই টেস্টে সাধারণত আমরা দেখতে পারি যে মানুষের থট প্রসেসটা কেমন, একটা নির্দিষ্ট মানুষের কেমন তার থট প্রসেস হচ্ছে, তাছাড়া ওই লোকটির মধ্যে কেমনভাবে ইমোশনাল ক্যাপাবিলিটিস রয়েছে, আবেগযুক্তভাবে কী থাকছে, এইগুলো কিন্তু একটা পার্সোনালিটি টেস্টে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসছে প্রগনোটিক টেস্ট, অর্থাৎ প্রগনোস্টিক টেস্ট। এটা কি না, এই টেস্টটা সাধারণত কিভাবে পেশেন্ট বা কোনো স্টুডেন্টের তার কেমন চিত্ত ভাবনা,
তার কেমনভাবে অভিজ্ঞতা, কেমনভাবে তার মানে এটা বলতে পারা যায় এক প্রকারের ডায়াগনস্টিক টেস্ট বলা যেতে পারে। অর্থাৎ এটাকে অনেক সময় রেফারেন্স টেস্ট বলা হয়ে থাকে, কারণ এই টেক্সটাতে আমরা দেখে থাকি যে কত পরিমাণ একটা মানুষের মধ্যে কেমনভাবে তার ডেভেলপ হচ্ছে, তার রোগের দিক থেকে, তার শারীরিক দিক থেকে, এই সব দিক থেকে কিন্তু এই টেস্ট বা প্রগনোস্টিক টেস্ট করা হয়ে থাকে। তো আশা করি দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছো। প্রথম অপশন ছিল অ্যান্সার। তারপরে নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে। According to Jean Piaget, okay, according to Jean Piaget, there are dash stages of cognitive development. অর্থাৎ Jean Piagetকে তোমরা চেনো নিশ্চয়ই, যিনি প্রখ্যাত শিক্ষাবিদ এবং শিক্ষা নিয়ে তার অনেক মতবাদ রয়েছে। তো তিনি কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে তিনি কিন্তু তার স্টেপ বলেছিলেন কটি, অর্থাৎ তার মোট কটি স্টেজ তিনি দেখিয়েছিলেন। আসলে এই জিয়া পয়েজেট তিনি মানুষের যে প্রোগ্রেসটাকে, অর্থাৎ হিউম্যান প্রোগ্রেসটাকে তিনি দেখিয়েছিলেন একটা কগনিটিভ ডেভেলপমেন্টের মাধ্যমে, কিভাবে ধীরে ধীরে তার বৃদ্ধিপ্রাপ্ত ঘটছে। এবং আমি তার স্টেজেসগুলোও বলে দিচ্ছি। দেখো, প্রথমে বলেছিল তার স্টেজ যেটা হচ্ছে যে সেন্সরি মোটর। ওকে, সেন্সরি মোটর ছিল তার প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ ছিল প্রি অপারেশনাল স্টেজ, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ হচ্ছে সেকেন্ড স্টেজ, এবং থার্ড ছিল কংক্রিট অপারেশনাল। ওকে, এবং ফোর্থ ছিল ফর্মাল অপারেশনাল পিরিয়ড। তো অর্থাৎ এখানে চারটি বলা হয়েছে। তো সেন্সরি যেটা আমরা দ্বিতীয় পাচ্ছিলাম, অর্থাৎ প্রথম যে স্টেজটা সেন্সরি মোটর স্টেজ, এখান থেকে আমরা জানি যে এটা মানুষের জন্ম থেকে শুরু হয়। সেন্সরি অর্থাৎ আমরা যে ফিল করা, টাচ করা, দেখবে বাচ্চারা একবারে কোনো জিনিস পেলেই মুখে নিয়ে নেয়, তাকে টাচ করার চেষ্টা করে, এগুলো হচ্ছে সেন্সরি মোটর। তো এই প্রসেসগুলো আমাদের জীবনে কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু একেবারে বার্থ থেকে শুরু হয় এবং চলতে থাকে এবং শেষ হয়ে থাকে এই ফর্মাল অপারেশনাল পিরিয়ডে। অর্থাৎ টোটাল এখানে চারটি পিরিয়ড রয়েছে, তাই আমরা এখানে অ্যান্সার অপশন বি ধরব। এরপরে আসছি আবার একজন থিওরিস্ট বা এডুকেশনালিস্ট বলতে পারি, তার নাম হচ্ছে জন ডিউই। জন ডিউই তিনি ব্যাখ্যা দিয়েছিলেন স্কুল, বিদ্যালয়কে অ্যাজ এ অর অ্যান ইনস্টিটিউশন, কেমন ইনস্টিটিউশন, অ্যান্ড এডুকেশন, এবং অন্যদিকে শিক্ষাকে কেমন বলেছিলেন, স্কুলকে কি বলেছিলেন এবং শিক্ষাকে কি বলেছিলেন, এডুকেশন অ্যাজ এ ড্যাশ প্রসেস। তো একটু দেখে নেওয়া উচিত যে জন ডিউই কে ছিল, তাই না? এই জন ডিউ তিনি কিন্তু একজন এডুকেশনালিস্ট ফিলোসফার বলা যেতে পারে। তিনি সবসময় যে কথা বলতেন যেটা হচ্ছে প্র্যাগমাটিজম, মানে সব কিছুর জন্য একটা প্র্যাকটিক্যাল রূপায়ণ থাকতে পারে। আর সেখানে তিনি যেটা বলেছিলেন যে প্র্যাগমাটিজম সর্বদাই যে বাস্তবের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে এবং যেটাকে আমরা অভিজ্ঞতা করতে পারি। অর্থাৎ বাস্তবিক জ্ঞান না থাকলে সেখানে সেই শিক্ষার বা সেই বিদ্যালয়ের কোনো ভূমিকা থাকে না। তাই এখানে একটা কথাই একেবারে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এডুকেশন মধ্যে ইকোনমিক আসবে না, যেটা অপশন সিতে রয়েছে। এনভায়রনমেন্টাল, পরিবেশ ভিত্তিক, এটাও আসবে না। কারণ শুধু পরিবেশ বলতে আমরা তো নর্মাল একটা জেন্টেল টার্মে, একটা ইউনিভার্সাল টার্মে পেলাম, কিন্তু এখানে যদি রিয়ালিটি বলি তাহলে রিয়ালিটির সাথে সোসাইটির সংযোগ রয়েছে, সমাজের সংযোগ রয়েছে। তাই এখানে প্রথম অপশানে অর্থাৎ এই যে জন ডিউই এক্সপ্লেন স্কুল অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ সামাজিক ইনস্টিটিউশন। তাছাড়া যদি আমরা এডুকেশনের পয়েন্ট অফ ভিউতে আসি, তিনি বলেছেন যে এর সোশ্যাল যদি পারপাস থাকে তাহলে স্টুডেন্টকে সবসময় কিন্তু তার সোসাইটি, তার ওয়ার্ল্ড, এই সাথে একটা সংযোগ সূত্র থাকবে যেখান থেকে তার শিক্ষা এবং তার শিক্ষার বাস্তবীকরণ ঘটবে। তাই এই সোশ্যাল অ্যাসপেক্টে তার কিন্তু একটা দার্শনিক রূপ থাকে, অর্থাৎ সে তার চিন্তন, তার মগ্নতাকে কিন্তু প্রতিফলন করায়। তাই বলা যেতে পারে যে সোশ্যালের সাথে সোশ্যাল নিশ্চয়ই হবে না, অপশন এইটাই আসবে, সোশ্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল। অর্থাৎ জন ডিউই এক্সপ্লেন স্কুল অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড এডুকেশন অ্যাজ এ ফিলোসফিক্যাল প্রসেস। ক্লিয়ার? এবারে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? হু অ্যামাং দ্য ফলোয়িং, এদের মধ্যে কে
প্রপোজড দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস। অর্থাৎ নিচের কে মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরিটা দিয়েছিল। তো প্রথমে তোমাদেরকে ক্লিয়ার ভাবনা রাখা উচিত যে মাল্টিপল ইন্টেলিজেন্সটা কি রাদার। তো কী হয়েছে দেখো, এই মাল্টিপল ইন্টেলিজেন্সেস থিওরি এখানে মূলত কী করা হয়েছে, পৃথকীকরণ করা হয়েছে কিভাবে মানুষের যে এই যে বুদ্ধিযুক্ততা, এই বৌদ্ধিকতা, তাদেরকে কিছু মডালিটিজ বা কিছু আমরা বলতে পারি যে কিছু ডমিনেটেড ভাগে ভাগ করা হয়েছে। এবং এখানে যেখানে আমরা দেখতে পারি যে তাদের মধ্যে জেনারেল এবিলিটিটাকে দেখানো হয়েছে, সাধারণত তারা কেমন কি করছে, তাদের এই যে ক্রাইটেরিয়া অনুযায়ী, তাদের মস্তিষ্কের ভাবনা চিন্তন অনুযায়ী তাদেরকে কিন্তু ভাগ করা হয়েছে। এবং এই থিওরিটি যিনি করেছেন মাল্টিপল ইন্টেলিজেন্সেস, তিনি মোট 8টি ভাগে, 8টি ক্রাইটেরিয়াতে তিনি কিন্তু এগুলোকে ভাগ করেছিলেন। তাছাড়া এখানে আমরা যে থিওরিস্ট এটিকে করেছে, আমরা জানি এখানে এই 8টি ভাগ করেছে। যদি আমরা দেখি, দেখো এখানে একটা টেকনিক ইউজ করতে পারো। দেখো অপশন এতে দিয়েছে সিগমান্ড ফ্রয়েড, আর তুমি জানো নিশ্চয়ই সিগমান্ড ফ্রয়েড কিন্তু ওই সাইকো অ্যানালিসিস থিওরিতে আসে, যেখানে ইগো, সুপার ইগো এগুলো ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যেখানে আমাদের অবচেতন মন, চেতন মন এবং আমাদের এই সচেতন মনের মধ্যে তিনি যে সমস্ত ধারণাগুলো দিয়েছেন তিনি সিগমান্ড ফ্রয়েড করেছেন। হাওয়ার্ড গার্ডনার এই নামটি একটু অজানা এখানে। তারপরে যদি চলে আসে অ্যালবার্ট আইনস্টাইন, ইনি কিন্তু এই থিওরি অর্থাৎ মাল্টিপল ইন্টেলিজেন্সেস থিওরি দেয়নি। আইনস্টাইন এই ক্ষেত্রে কিন্তু নয়, আইনস্টাইন এখানে আসছে না। ঠিক একই রকমভাবে পিয়াজেট, তিনি কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ ক্যারেক্টারিস্টিক এই সব ক্ষেত্রে কিন্তু তার ভূমিকা বেশি রয়েছে। তাই এখানে অপশন বি হাওয়ার্ড গার্ডনার পড়ে থাকে। অর্থাৎ এখানে আমি এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করলাম, যেখানে আমার মনে হচ্ছে যে কোন কোন এখানে যে সমস্ত অপশনগুলি হবে না সেগুলোকে আগে বাদ দিয়ে দিলাম। তাই আমার চোখে এ সি ডি বাদ চলে গেলে থাকে অপশন বি হাওয়ার্ড গার্ডনার। এবং অ্যাকচুয়ালি এই মাল্টিপল ইন্টেলিজেন্স এই যে প্রবক্তা, এই থিওরিটির প্রবক্তা কিন্তু হাওয়ার্ড গার্ডনার। তিনি অ্যাকচুয়ালি তার একটি বই আছে, 1983 সালে তিনি একটি বই প্রকাশ করেন। তিনি সেখানে তার বইটির নামও ছিল সেই একই গোত্রীয়, বলছে তার নামটা ছিল ফ্রেমস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস। তো এখান থেকেই ক্লিয়ার হয়ে যায় যে তারই থিওরি এবং তার একটি বইও রয়েছে। তো এই গেল মোটামুটি 2018 সালের ডিসেম্বর মাসের প্রশ্ন। এবারে 2018 সালে আরও একটি ডিসেম্বরের প্রশ্ন। মানে এখানে তোমরা জানো নিশ্চয়ই যে পরবর্তী সময়ে 2018 থেকে এখানে প্রত্যেক সাবজেক্টের জন্য, পার্টিকুলার সাবজেক্টের জন্য পেপার 1 সাবজেক্ট হয়ে যায় আলাদা আলাদা। তো এই ক্ষেত্রে আমি সবকটা আমি ম্যানেজ করতে পারিনি, তবে 2-1টা অবশ্যই ম্যানেজ করতে পেরেছি। তাই 2018 সালে আরেকটি প্রশ্ন সেট দেখে নাও, যেখানে কি আলোচনা করছি বা যেখানে কি প্রশ্ন রয়েছে। একটু জাস্ট প্রথম প্রশ্ন রয়েছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাজ এ লার্নার ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ এখানে কয়েকটি অপশান রয়েছে, যেই অপশানগুলির মধ্যে বেশ কয়েকটি, অর্থাৎ 2টো হতে পারে, 3টি হতে পারে, যেটি বর্ণনা করছে ইমোশনাল ইন্টেলিজেন্সকে। ওকে, একটু দাঁড়াও জাস্ট, হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্সকে সূচিত করছে এবং যেটা লার্নার ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স। আর আমরা জানি যে ইমোশনাল ইন্টেলিজেন্স কী হচ্ছে, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে লার্নারের ক্যারেক্টারিস্টিক, আর যেখানে সাধারণত কি থাকতে পারে একটু বুঝিয়ে বলি। দেখো, এই লার্নার ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা যে সমস্ত জিনিস এক্সপেক্ট করি, যে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। একটা ছাত্রের মধ্যে যদি সেলফ অ্যাওয়ারনেস থাকে, আর তার মধ্যে কিন্তু ইমোশনাল আবেগপূর্ণতা থাকে। তাছাড়া যদি এই ব্যক্তির মধ্যে যদি আমরা ইমোশনাল এই সেলফ অ্যাওয়ারনেস বলি, তাহলে দেখব যে কিছু কিছু মানুষরা তাদের এই সতর্কতার জন্য, অর্থাৎ নিজের যদি সচেতন বোধটা না থাকে, তাহলে কিন্তু তার যে ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে আমরা ধরতে পারি না। তাছাড়া যদি একটা ব্যক্তির মধ্যে যদি সেলফ রেগুলেশন থাকে,
অর্থাৎ সে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ পুরোপুরি আবেগে ভেসে না যাওয়া, কন্ট্রোলড থাকা, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকে। তাছাড়া আমরা জানি যে স্টুডেন্টদের মধ্যে যদি একটা বিশেষ গুণ, যেটা হচ্ছে আমরা এক কথায় বলি মোটিভেশন করা, কোনো ছাত্রকে মোটিভেশন করার ক্ষেত্রে তার ইমোশনাল একটা পয়েন্ট থাকা অবশ্যই জরুরি থাকে। তো এখানে অপশনগুলো দেখে নিই। দেখো বলছে রেকগনাইজ দেয়ার ওন অ্যান্ড আদার পিপলস ইমোশন। অবশ্যই একটা ছাত্রকে তার নিজের ইমোশনার পাশাপাশি তার পার্শ্ববর্তী যারা রয়েছে তাদের ইমোশনটাকে লক্ষ্য করা উচিত। অপশন 1 হওয়ার চান্স বেশি রয়েছে। তারপরে বলছে এক্সপ্রেসিং দেয়ার ইমোশন স্ট্রংলি, অর্থাৎ কোনো বিশেষ ক্ষেত্রে তাদের আবেগটাকেই বেশি জোর করে দেখানো, না এটা ঠিক নয়। অর্থাৎ আবেগটাকে যদি বেশি জোর করে দেখানো হয় তাহলে কিন্তু এই যে লার্নার ক্যারেক্টারিস্টিক নয়, বেশি আবেগে হয়ে পড়াটাও গুরুত্বপূর্ণ নয়, তাই এটা কিন্তু আমি নেগেটিভ ধরলাম। তারপরে বলেছে ইউজ ইমোশনাল ইনফরমেশন টু গাইড থিঙ্কিং অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ কোনো কিছু শেখার ক্ষেত্রে ইমোশনটাকে জড়ানো উচিত এবং জড়িয়ে সেই ইমোশনের দরুন আমাদের মনের চিন্তন এবং আমাদের আচার আচরণটাকে মডিফাই করতে পারি। অবশ্যই এটা হওয়া উচিত, কারণ আমাদের ইমোশন যদি কোনো কিছুর মধ্যে জুড়ে যায় তাহলে ওখানে আমাদের শেখার এবং তার প্রতি জানার আগ্রহ অনেকটা বেড়ে যায়। তাই অপশন সি হওয়ার চান্স অধিকাংশ রয়েছে। তারপরে বলেছে গুড অবজারভেশন, সায়েন্টিফিক ড্রিঙ্কিং অ্যান্ড ডিডাকটিভ রিজনিং, অর্থাৎ ভালো পর্যবেক্ষণ, বৈজ্ঞানমনস্ক পান করা এবং আরও ডিডাকটিভ রিজনিং এই ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্যারেক্টারিস্টিক না। এইটা ইমোশনাল কি করে হয়? এখানে তো কোনোটাই আমরা ইমোশনাল বা আবেগীয় প্রভাব দেখতে পাচ্ছি না। তারপরে বলছে অ্যাডজাস্টিং ইমোশনস টু অ্যাডাপ্ট টু এনভায়রনমেন্টস, অর্থাৎ আমাদেরকে আবেগীয়ভাবে এমনটাই হতে হবে যেখানে আমরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি। এটাই তো অ্যাকচুয়াল আবেগের কথা বলা হচ্ছে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আবেগটা এইরকম হওয়া উচিত, অর্থাৎ পরিবেশ সুলভ হওয়া উচিত, ঠিক আমাদের মনে। তারপরে বলছে বিং ক্রিয়েটিভ অ্যান্ড ওপেন টু ডাইভার্স ভিউ পয়েন্টস, তো ক্রিয়েটিভ অবশ্যই হওয়া উচিত, ওপেন টু ডাইভার্স ভিউ পয়েন্টস হওয়া উচিত, কিন্তু এখানে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের কোনো কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। অপশনটা কারেক্ট, কিন্তু আমাদের এই প্রসঙ্গে সঠিক নয়। তাই আমরা দেখলাম 1, 3, 5, এই 1, 3, 5 সঠিক ক্যারেক্টারিস্টিক। তো এই অপশন কোথায় রয়েছে? দেখো অপশন সিতে দেখতে পাচ্ছি, তাই অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 1, 3, 5। নেক্সট প্রশ্নে যাই। বলছে ইন এ স্কুল, একটা বিদ্যালয়ে, ইন হুইচ, যেখানে দেয়ার আর লার্জ নাম্বার অফ ফেলিয়ার্স, সেখানে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদের ব্যর্থতা হচ্ছে। ইউ উইল লাইক টু ডেভেলপ টেস্ট, তাই তুমি চাইছো একটা পরীক্ষা নিরীক্ষা করবে, ফর এলিমিনেটিং দোজ, ওই সমস্ত ছাত্রদেরকে বেছে বার করতে, হু আর লাইকলি টু হ্যাভ সাবস্টেন্সিয়াল ডিফিকাল্টিজ, যাদের মধ্যে সবথেকে বেশি কাঠিন্যতা বোধ রয়েছে, কঠিন লাগছে তাদের সব কিছু, দুর্বোধ্য মনে হচ্ছে, ইন মিটিং দ্য অ্যাকাডেমিক গোলস অফ টিচিং, যারা তাদের শিক্ষাগত তাদের লক্ষ্যে তারা পৌঁছতে পারছে না, তাদেরকে বেছে বার করতে বলছে। তো ফর দিস, আর এই জন্যে ইউ নিড টু ডেভেলপ টেস্ট, তাই তোমার পরীক্ষার করার জন্য পরীক্ষার প্রস্তুতি বা পরীক্ষার ব্যবস্থাপনা করতে হবে। সো হুইচ শুড বি এবল টু প্রেডিক্ট দ্য ইন্ডিভিজুয়ালস এবিলিটি, যার মাধ্যমে তুমি একটা ছাত্রীর রাদার তার এবিলিটি অর রেডিনেস টু আন্ডারটেক দ্য স্টাডি অফ এ স্কুল সাবজেক্টিভ সাকসেসফুলি, যাতে করে তুমি তাকে প্রিপেয়ার করতে পারবে পরীক্ষার জন্যে এবং সেখানে তারা প্রস্তুত হবে, সাবজেক্ট রিলেটেড তারা প্রস্তুত হতে। সো হোয়াট ইজ দ্য মেন নেম অফ সাচ টেস্ট, তো তুমি এই ক্ষেত্রে তুমি কোন ধরনের পরীক্ষাটাকে গুরুত্ব দেবে? তো দেখো এখানে বিভিন্ন রকম টেস্ট রয়েছে, যেমন এক হচ্ছে প্রগনোস্টিক টেস্ট। আমি একটু আগেই সম্ভবত আগের প্রশ্নে বলেছিলাম যে একটা ডিজিজের মতো, রোগের ন্যায়, অর্থাৎ এই যে আমরা দেখলাম যে একটা স্টুডেন্ট যে ফেলিয়ার হচ্ছে বাকিদের থেকে এবং কেন ফেলিয়ার হচ্ছে এটা কিন্তু চিহ্নিতকরণ করা উচিত, অর্থাৎ রোগ নির্ণয় করা উচিত, তাদের সিমটমটাকে খুঁজে বার করা উচিত। আর আমরা জানি প্রগনোস্টিক টেস্টটা যেখানে রোগ নির্ণয় করা হয়ে থাকে এবং মূলত এখানে সেই রোগ নির্ণয় করে তার
আমরা সরাসরি তার একটা সঠিক ব্যবস্থা বা তার শিক্ষা করে থাকি, তাহলে আমরা একটু প্রগনোস্টিক অ্যাসেসমেন্টটাকে আমরা ভালো করে বোঝাই। আসলে আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা কি করি, একটা বেসিক অ্যাকসেপ্ট বা বেসিক আমাদের যে চিন্তা ধারণা সেটাকে ধরি এবং সেখানে আমরা লার্নারদের অ্যাসেসমেন্ট করে থাকি, বিশেষ করে তাদের ডায়াগনস্টিক অ্যাপ্রোচে কোন স্টুডেন্ট পারছে না, কোন স্টুডেন্ট তাদের ত্রুটি হচ্ছে, তাদেরকে কিভাবে মূল স্তরে ফিরিয়ে আনা হয়, এই প্রগনোস্টিক টেস্টে করা হয়ে থাকে। আর অ্যাপটিটিউড টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যানালিটিক্যাল টেস্ট কিন্তু এগুলো মূলত স্টুডেন্টদের কতটা অ্যাক্টিভিটি হয়েছে, তাদের কতটা প্রোগ্রেস হয়েছে, কতটা তারা অ্যাচিভ করেছে, তাদের বিশ্লেষণ করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাই এখানে সরাসরি অপশন আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন যাওয়া যাক, কি বলছে, দ্য গোল অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ টু, বলছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের লক্ষ্য কী। তোমরা নিশ্চয়ই জানো যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে মূলত একটা পদ্ধতি যেখানে আমরা দেখে থাকি যে টিচার এবং স্টুডেন্টরা তারা কিন্তু কী করে, সরাসরি তাদের পড়া চলাকালীন, অর্থাৎ কোনো স্যার যখন কোনো শিক্ষক মহাশয় যদি কিছু আলোচনা করছেন তিনি তার ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে সেই সময় পড়ানোর সাথে যখন কোনো ত্রুটি হয়ে থাকে, কোনো কিছু জানার থাকে, তখন সঙ্গে সঙ্গেই তাকে ফিডব্যাক দিচ্ছে, অ্যাডজাস্ট করছে টিচিং এবিলিটির মাধ্যমে স্টুডেন্টদের সমস্ত কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা, যাতে তার পরবর্তী সময়ে কোনো অসুবিধা না হয়। যেখানে আমরা বলতে পারি যে একেবারে নিচু স্তরে, একেবারে যেখানে সার্বিকভাবে আলোচনা হয়ে থাকছে, অর্থাৎ এখানে কোনো বিশেষ স্তরে পৌঁছে গিয়ে তার সামেটিভ করা ওটা হচ্ছে না। তাহলে ফর্মেটিভ মূলত হচ্ছে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে থেকেই তার আলোচনা, তাই না, টেস্ট হচ্ছে বা অ্যাসেসমেন্ট হচ্ছে। তো এখানে অপশনগুলো দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অপশন এ বলছে যে প্রমোট স্টুডেন্ট টু নেক্সট লেভেল, একটা ছাত্রকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পাঠিয়ে দেওয়ার জন্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। না, অবশ্যই নয়, কারণ বললাম তো যে একটা নির্দিষ্ট সেক্টরের মধ্যে ঘটবে এবং সেখানে তার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি প্রম্পটলি তাদের মধ্যে একটা ফিডব্যাক আদান প্রদান হবে। তো অপশন বি, ফ্রম এ গ্রুপ অফ স্টুডেন্টস অন দ্য বেসিস অফ দেয়ার লার্নিং, না একটা গ্রুপ গঠন করা এবং তাদের লার্নিং অ্যানোয়িং সাউন্ড, এগুলো সব বাজে বাজে সাউন্ড আসছে, জাস্ট একটু ম্যানেজ করে নাও তোমরা, যে একটা স্টুডেন্টদের এবিলিটি দেখে বা স্টুডেন্টদের আমি এবিলিটি চেক করে তাদেরকে একটা গ্রুপ তৈরি করব, এটা তো আমার মূল লক্ষ্য হয়ে থাকে না ফর্মেটিভ অ্যাসেসমেন্টে। তারপরে বলছে কম্পেয়ার স্টুডেন্ট লার্নিং এগেনস্ট এ স্ট্যান্ডার্ড অর বেঞ্চমার্ক, অর্থাৎ আমি একটা সেট আপ বেঞ্চমার্ক বানিয়ে নিলাম যে এই সমস্ত কোয়ালিটিগুলি থাকলে স্টুডেন্টগুলি বেস্ট হবে। তো এটাও কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে না। অপশন ডি বলছে মনিটর স্টুডেন্ট লার্নিং টু প্রোভাইড অনগোয়িং ফিডব্যাক, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে স্টুডেন্টদেরকে পড়ার চলাকালীন তাদেরকে সেই পড়ার মধ্যে আমরা সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন করা, স্টুডেন্টদের কিছু আমরা প্রশ্নের উত্তর দেওয়া, এই ফিডব্যাক প্রসেসটার মাধ্যমে আমরা কিন্তু তার জাজমেন্ট করে থাকি, কতটুকু শিখেছে, কতটুকু শেখার বাকি আছে, তারপর তাকে শেখায়। এরপরে প্রশ্ন হচ্ছে ইন এ রিসার্চ সেটিং, এটা কি রিসার্চ অ্যাপ্টিটিউড থেকে চলে এলো প্রশ্নটা। Participants may act differently because they think they are getting special attention. This reaction of treatment group to the special attention rather than the treatment itself is known as, হ্যাঁ এটা রিসার্চ অ্যাপ্টিটিউড থেকে প্রশ্নটা চলে এসছে। তো যেখানে বলা হয়েছে যে যারা রিসার্চ করবে, গবেষক পার্টিসিপেন্টরা, তারা বিভিন্ন রকমভাবে পার্টিসিপেট করতে পারে, কারণ তারা মনে করে যে তারা সেখানে স্পেশাল অ্যাটেনশন পেয়ে থাকে, অর্থাৎ তারা পার্টিকুলার কাজের ক্ষেত্রে তারা বেশি মনোযোগী হয়েছে। তো এই যে রিয়াকশন অফ ট্রিটমেন্ট গ্রুপ টু দ্য স্পেশাল অ্যাটেনশন, মূলত স্পেশাল অ্যাটেনশনের উপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে ট্রিটমেন্টটাকে বেশি গুরুত্ব না দিয়ে করা হয়, সেটা কোন ইফেক্টের মধ্যে পড়ে। এটা দেখো আমি সরাসরি অ্যান্সার বলে দিচ্ছি এখানে, কারণ এখানে বেশি আমরা এখানে যেহেতু রিসার্চ রিলেটেড প্রশ্ন এটা হয়ে গেছে, আমি পরে যখন রিসার্চ অ্যাপটিটিউড থেকে কোয়েশ্চেন সিরিজ করবো তখন বোঝাবো। এখানে অ্যাকচুয়ালি অপশন হবে কিন্তু হথর্ন ইফেক্টে এই পার্টিকুলার ব্যাপারটাকে বোঝানো হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন চলে এসেছে টিচিং অ্যাপটিটিউড থেকে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ক্যান বি বেস্ট ইউজড অ্যাজ অ্যান অ্যাসিঙ্ক্রোনাস টিচিং এড, অর্থাৎ এই নিচের এই যে টিচিং এডগুলো আমরা দেখতে পেয়েছি, তো সেগুলোর মধ্যে কোনগুলি অ্যাসিঙ্ক্রোনাস টিচিং এড। তো আগে বোঝো যে অ্যাসিঙ্ক্রোনাস টিচিং এডটা কি। আসলে এই অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং হয়ে থাকে, যেটা একটা শিক্ষণীয় পদ্ধতি, যেখানে আমরা জানি যে একটা মূলত স্টুডেন্ট সেন্টার্ড একটা টিচিং মেথড এটা হয়ে থাকে, যেখানে স্টুডেন্টকে লক্ষ্য করে করা হয়ে থাকে। মূলত এখানে অনলাইন লার্নিংটাকে
বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং জানো যে কোভিডের জন্য আমাদের অনলাইন লার্নিংয়ে অনেকটা গুরুত্ব বেড়ে গেছে এবং মূলত এখানে কি করা হয়ে থাকে, এই অনলাইনের মাধ্যমে আমরা জানি কি করা হয় যে তথ্য শিক্ষা প্রদান করা হয় এবং এখানে আমরা জানি যে এখানে সময় এবং প্লেসটাকে যেন আমরা কোথাও না কোথাও আমরা এড়িয়ে গেছি, আমরা তার বাধাকে অতিক্রম করে আমরা নেটওয়ার্কের সংযোগের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে কিন্তু আমাদের কথোপকথন নিজেদের মধ্যে ইন্টারাকশন করে থাকি। তো এই অ্যাসিনক্রোনাস লার্নিং বা এই অ্যাসিনক্রোনাস টিচিং এইড যেগুলি মূলত একটা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে হয়ে থাকে, নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। তো এর পারপাসে আমরা মূলত কয়েকটি উপাদান কিন্তু এই অ্যাসিনক্রোনাস টিচিং এইড হিসেবে ব্যবহার করে থাকি। তো সেগুলোর এখানে অপশান রয়েছে, তাদের মধ্যে কোনটি বেশি বেস্ট ইউজ করা হয়ে থাকে। তো ভালো করে দেখে নাও কী কী বলছে। দেখো, স্কাইপ সাধারণত আমরা জানি যে ভিডিও কল বা এই রিলেটেড কিন্তু ব্যবহার ক্ষেত্রে হয়ে থাকে। 2 বলছে ব্লগ। হ্যাঁ, এই ব্লগ কিন্তু বহু প্রচলিত, কারণ দেখবে এই ব্লগিংয়ের মাধ্যমে কোনো পার্টিকুলার জিনিসকে বোঝানো হয়ে থাকে। ব্লগিং একটি অন্যতম একটা জিনিস যেখানে কোনো পার্টিকুলার টপিক নিয়ে অনেকে লিখতেও পারে, ব্লগিং করতে পারে, আবার সেটাকে নিয়ে ভিডিও করতে পারে, ব্লগিং করা যেতে পারে। 3 বলছে যে ফেসবুক পোস্ট, অর্থাৎ ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা কিন্তু এই টিচিং এডটাকেও চালিয়ে যেতে পারি। অবশ্যই এটা করা যেতে পারে। ফেসবুক পোস্ট এটা যদিও অতটা র্যাপিড ছিল না, কিন্তু আজকালকার দিনে কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো এটাকেও আমরা এড়াতে পারবো না, যেহেতু টিচিংয়ের কথা আসছে। টিচিং ইজ অ্যাসিনক্রোনাস, মানে যেখানে আমরা বাধাপ্রাপ্ত হব না, এটা কিন্তু লং লাস্টিং এবং এটাও হয়ে থাকে। অনলাইন চ্যাট, আসলে এই অনলাইন চ্যাটের ক্ষেত্রে কিন্তু বলতে পারছি না যে এখানে শিক্ষা কতটা হবে, কারণ চ্যাট এই আমরা জানি হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য চ্যাটিং যে সমস্ত হয়ে থাকে সেখানে কিন্তু এই অ্যাসিনক্রোনাস ওয়েতে কিন্তু টিচিংটা হয় না। ঠিক একই রকমভাবে ইমেলের মাধ্যমে কিন্তু আমরা অতটা পরিলক্ষিত করি না, তবেও কিন্তু ইমেলের মাধ্যমে আমরা টিচিং ম্যাটেরিয়াল বা কোনো পার্টিকুলার আমরা কিন্তু তথ্যগুলোকে সরবরাহ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে টিচিং এড হিসাবে অর্থাৎ অ্যাসিনক্রোনাস টিচিং এড হিসাবে ইমেলটাকে ধরা যেতে পারে। আচ্ছা, ধরা যাক, দেখা যাক কী হয়। তারপরে গুগল হ্যাং আউট তো মেসেজিং টাইপের, তো এখানে টিচিং অতটা ফেসিলিটেড হবে না। তো মূলত আমরা যদি দেখি ব্লগ, ফেসবুক পোস্ট এবং ইমেলটাতেই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো এখানে দেখি এই অপশানগুলো কোথায় রয়েছে, অর্থাৎ 2, 3, 5। 2 তো একেবারে দেখতে পাচ্ছি শেষে রয়েছে, শেষের দুটোতে 2, 3, 5। হ্যাঁ, অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন একটু যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে কি বলেছে, ইন টিচিং, শিক্ষার ক্ষেত্রে, ইন টিচিং লার্নিং কনটেক্সট, অর্থাৎ এই শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণ প্রসঙ্গে দ্য রেজাল্টস অফ এন ইভ্যালুয়েশন, একটা টেস্ট বা একটা পরীক্ষার যে ফল আর ইউজফুল টু টিচার্স ইন ভেরিয়াস ওয়েজ, শিক্ষকদের কাছে কার্যকরী বিভিন্নভাবে। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইউজ ফর এ টিচার, তো সেই রেজাল্ট থেকে একজন টিচারের সবথেকে গুরুত্বপূর্ণ পাওয়া বা সবথেকে গুরুত্ব একজন টিচারের কাছে কি। তো ভালো করে দেখা নেওয়া যাক এখানে অপশন কি বলছে। বলছে টু ডিসাইড প্লেসমেন্ট অফ স্টুডেন্টস ইন আদার ইনস্টিটিউশন, একজন টিচার হিসেবে তুমি কি চাইবে, তোমার ছাত্রের অন্য কোথাও ভালো ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যাক, এটাই কি মেন উদ্দেশ্য, তোমার মেন পাওয়া? না, এটা হতে পারে না। আমরা হতে পারে আংশিকভাবে, বাট ফুল ফ্লেজড ওয়াইজ আমরা বলতে পারি না। তারপরে বলছে বি, প্ল্যানিং ইনস্ট্রাকশন অ্যান্ড নোয়িং দ্য ইফেক্টিভনেস অফ দ্য টিচিং স্ট্র্যাটেজিস ইউজড বাই দেম। বাট তুমি যদি ভালো করে পরিলক্ষ্য করো যে তোমার টিচিং স্ট্র্যাটেজি যেগুলো ব্যবহার করেছিলে, তুমি যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছিলে, তার মধ্যে কতটা ইফেক্টিভনেস প্রভাব হয়েছে, অর্থাৎ তার মধ্যে কতটা কার্যকরী ভাব দেখা গেছে এবং সে কতটা রপ্ত করেছে এবং তার মধ্যে কতটা বহিঃপ্রকাশ ঘটেছে, তুমি যদি এটা দেখতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু অনেকটাই মনের মধ্যে অনুভূতি আসবে, হ্যাঁ আমি কিছুটা হলেও আমার একটা পাওনা হয়েছে, অর্থাৎ এই রেজাল্টে আমার রেজাল্টও রয়েছে। তো এটা কিন্তু একটু বেশি ইম্প্যাক্টফুল লাগছে, তাই না? একটু দেখা যাক অপশন কি বলছে। তারপরে বলছে অপশন সি, বলছে গেটিং ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্ট স্টাডি ইন্টারেস্ট, তো আমি তারপরে ছাত্রের কোন বিষয়ের প্রতি তার আগ্রহ বাড়ছে
এইটার সম্পর্কে জানলে আমি কি খুশি হয়ে যাব? আমার কি মনে হবে যে আমার এটা বড় পাওনা বা হলো ফল হলো রেজাল্ট হলো আমার কাছে ইউজফুল হবে? না, কারণ আমি একজন টিচার, আমি চাইবো যে আমার একটা ফিডব্যাক হোক। তাকে 3টা বছর ধরে পড়ালাম বা আমি 2টো বছর ধরে পড়ালাম, তারপরে আমি তাকে কতটা দিয়েছি বা তার কতটা আমার কাছ থেকে পাওয়া হয়েছে, তো এই জিনিসটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না এখানে। অপশন ডি বলতে টু আইডেন্টিফাই হোম ইনফ্লুয়েন্স অন স্টুডেন্টস, না, কীভাবে তার ছাত্রের তার নাকি বাড়ির যে প্রভাবটা পড়ছে ওটাও মোটেও নয়, ওটাও একদম হবে না। তো অপশন বিটাই আমাদের কিন্তু কারেক্ট, তাই না? দেখো অপশন বিটাই কিন্তু কমপ্লিট ওয়েতে আমাদের যে সেন্সটা প্রয়োজন সেটা কিন্তু প্রদান করছে। তো এবার নেক্সট ইয়ারে চলে যাক। এবার আমরা 2019-এ চলে আসি। 2019-এর জুন মাসের প্রশ্ন। এই প্রশ্নটা প্রথম প্রশ্ন রয়েছে, দ্য ফিল্ড অফ স্টাডি হুইচ ইউজেস রোল প্লেয়িং, simulation and self-evaluation as strategies for adult learner is known as, অর্থাৎ কোন বিশেষ শিক্ষার ক্ষেত্রে, জাস্ট একটু ওয়েট করো। তো মূলত এখানে যেটা হচ্ছে যে একটা কোন স্টাডির মধ্যে আমরা দেখে থাকি যে রোল প্লেয়িং অর্থাৎ ভূমিকা গ্রহণ থাকছে, সিমুলেশন ওর মধ্যে সিমুলেশন অর্থাৎ উদ্দীপনা ঘটছে, এবং তারপরে নিজের মধ্যে সেলফ ইভ্যালুয়েশন অর্থাৎ নিজে নিজে আমরা ইভ্যালুয়েট করতে পারছি। তো এগুলো সব হচ্ছে অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা শিক্ষা গ্রহণ করে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই শিক্ষাকে কি বলা হয়? তো অপশন এ বলছে পেডাগগি। পেডাগগি কি? যে এখানে মূলত যে টিচিং পদ্ধতির মাধ্যমে মূলত এখানে অ্যাকাডেমিক্যালি কোনো সাবজেক্ট হতে পারে বা কোনো থিওরিটিক্যাল কনসেপ্টের ডেভেলপমেন্ট ঘটে। তো এখানে কিন্তু রোল প্লেয়িং সিমুলেশনের কোনো ভূমিকা থাকে না। তো এখানে সেলফ ইভ্যালুয়েশন এগুলো কিন্তু প্রকাশ ঘটছে না। এখানে ছাত্রছাত্রীদেরকে একটা টিচিং অ্যাপটিটিউডের মাধ্যমে তাদেরকে পেডাগগি অর্থাৎ একাডেমিক সাবজেক্টে তাদেরকে থিওরিটিক্যাল কনসেপ্ট ডেভেলপ করানো হচ্ছে। তো অপশন এ হওয়ার চান্স খুবই কম। অপশন বি বলছে অ্যান্ড্রাগগি। অ্যান্ড্রাগগি কি? এই অ্যান্ড্রাগগি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডাল্ট লার্নিং সিস্টেমের একটি অংশ। তো কি হচ্ছে এখানে অ্যাডাল্ট লার্নাররা মূলত এখানে মোট সার্বিকভাবে তাদের মধ্যে একটা ইম্পর্টেন্টলি তাদের ডেভেলপমেন্ট ঘটতে থাকে। তো তাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে রোল প্লেয়িং থাকে, তাদের মধ্যে সিমুলেশন ঘটে, তাছাড়া সেলফ ইভ্যালুয়েশনও ঘটে। তো এগুলো কিন্তু এনটিএনএডের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে যাচ্ছে, কারণ বিশেষ করে এই ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশনাল প্রোগ্রাম এটা কিন্তু একটা লঞ্চ করা হয়েছিল। আমরা জানি যে মানুষদের মধ্যে শিক্ষিতের হার অর্থাৎ প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখার জন্য। তো এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে আসে এবং সেই নিরিখে আদমশুমারি অনুযায়ী আমরা কিন্তু দেখে থাকি যে কোন স্টেটের বা কোন পার্টিকুলার এরিয়াতে বেশি শিক্ষার হার রয়েছে। তো সেই অনুযায়ী আমরা 2011 সালের যদি আদমশুমারি দেখি, কেরালা কিন্তু সবথেকে হাই ছিল, ওদের 94% লিটারেসি হার ছিল। কেরালার পরে ছিল লক্ষাদ্বীপ, তারপরে মিজোরাম ছিল, গোয়া ছিল। এরকম করে কিন্তু আমরা দেখে থাকি যে অ্যান্ড্রাগগি হচ্ছে এই পার্টিকুলার ফিল্ড অফ স্টাডি অ্যাডাল্ট লার্নিংয়ের ক্ষেত্রে উপযুক্ত উপাদান, উপযুক্ত অপশন। তারপরে চলে আসছি কোন অফ এক্সপিরিয়েন্স রিলেটেড টু টিচিং লার্নিং what suggested by, এবারে কোন এক্সপিরিয়েন্স অফ লার্নিং, কোন মানে না নিশ্চয়ই শঙ্কু। তো এইরকম শঙ্কু পদ্ধতিতে যে শিক্ষা টিচিং লার্নিং পদ্ধতি, এই পদ্ধতির প্রবক্তা কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায়শই আমরা দেখতে পারি যে এটা কে করেছে। আসলে দেখো একটু বুঝিয়ে বলি যে এই কোন অফ যে এই যে এডুকেশনাল সিস্টেম, এখানে পার্সেন্টেজ ওয়াইজ একটা সেই ত্রিভুজের মতো পিরামিডের মতো করা হয়ে থাকে, যেটা সব থেকে উপরে থাকে যে টেক্সট থাকে রিড টেক্সট, সেই টেক্সট থাকে। তারপরে থাকে যে শিক্ষক মহাশয় পড়াচ্ছেন সেই লেকচার শোনা। তারপরে পিকচার দেখা অর্থাৎ টিচিং এর মাধ্যমে ব্যবহার করা। তারপরে সেখানে থাকে ভিউ, তার টিচার এক্সিবিট করে থাকে এবং করে তিনি ডেমনস্ট্রেশন দেন। এরকম করে স্টেজ বাই স্টেজ তারা চলতে থাকে এবং অবশেষে ডাইরেক্টলি তার পারপাসফুলভাবে টিচার তার এক্সপিরিয়েন্স প্রদর্শন করছে। তো এই যে টিচিং টেকনিক,
এই যে পার্টিকুলার কোন অফ এক্সপিরিয়েন্স, এই টিচিং লার্নিং পদ্ধতিটা এটা করেছিলেন এডগার ডেল। ওকে, অপশন দেখো, অপশন ডিতে রয়েছে এডগার ডেল। ওকে, এটা একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমি কোন বলতে এই পার্টিকুলার পিরামিড সাইনটিকে বলছিলাম। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানাও, আমি কোন অফ এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু একটা পার্টিকুলার ভিডিও আলোচনা করে দেবো, যেখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। সরি ফর দ্য অ্যানোয়িং সাউন্ড, এর পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর নেক্সট কোশ্চেন চলে আসে, কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সোশ্যাল ক্যারেক্টারিস্টিক অফ এ লার্নার, অর্থাৎ নিচের মধ্যে কোনটি সামাজিক চরিত্র প্রকাশ করছে একজন লার্নারের, অর্থাৎ একজন স্টুডেন্টের। কি বলছে দেখে নেওয়া যাক। যে পাওয়ার অফ সেন্সরি পারসেপশন, অর্থাৎ একজন স্টুডেন্টের মধ্যে সোশ্যাল ক্যারেক্টারিস্টিক অর্থাৎ সামাজিক চরিত্রটাকে বহন করছে কোনটা, তার সেন্সরি পারসেপশন, তার সংবেদন, যে সমস্ত অনুভূতি পারসেপশনগুলি, না এটা কিন্তু হয় না। তারপরে বলছে বলছে বিলিভিং এবিলিটি, তার বিশ্বাস করার ক্ষমতা, বিশ্বাস করা বলছে থিঙ্কিং এবিলিটি, তার ভাবনার সক্ষমতা, এটাও কিন্তু সোশ্যাল ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে না। সামাজিক মানে হচ্ছে একটা সোসাইটির মধ্যে ইন্টারাকশন ঘটবে, তো এখানে তো হচ্ছে না। তারপরে বলছে পাওয়ার অফ সিনথেটিক ইমাজিনেশন, অর্থাৎ কাল্পনিকতার সংমিশ্রণ বা সংযোগীকরণ, এটাও কিন্তু হচ্ছে না। এখানে সাথে সোসাইটির কোথায় সংযোগ রয়েছে, অবশ্যই নেই। অপশন ডি বলছে এবিলিটি টু রিলেট ওয়ানসেলফ উইথ আদার্স, হ্যাঁ অবশ্যই এমন একটা শিক্ষণীয় গুণ যেটা হচ্ছে একটা স্টুডেন্ট অন্যান্যদের সাথে সে কিভাবে সংযোগ স্থাপন করবে, তার সাথে নিজের সংযুক্তিকরণ কিভাবে ঘটাবে, এই এবিলিটিটাই হচ্ছে অ্যাকচুয়ালি সোশ্যাল ক্যারেক্টারিস্টিক, সামাজিক। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ নন কগনিটিভ ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এর মধ্যে কোনটি কগনিটিভ, অর্থাৎ বলতে পারা যায় যদি শিক্ষণীয়, কগনিটিভ মানে হচ্ছে জ্ঞানগত, মানে জ্ঞানগতভাবে বা বুদ্ধিগতভাবে চরিত্র নয়, এখানে নন কগনিটিভ বলেছে। এটা ভালো করে মাথায় আবার গুলিয়ে নেও, কারণ এই কগনিটিভ নন কগনিটিভ গুলিয়ে যায়। প্রথম বলছে রিকলিং, আচ্ছা মনে পড়ছে কিনা, এগুলো কিন্তু ক্যারেক্টারিস্টিক, বৌদ্ধিক, তাই এটা অবশ্যই কগনিটিভ, নন কগনিটিভ নয়। বি প্রবলেম সলভিং, এটাও কিন্তু সেম, এখানে কিন্তু আমরা কগনিটিভ প্রভাব পেয়েছি। তারপরে বলছে আইডেন্টিফাইং ইম্পর্টেন্ট, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্ব না, এটা বুদ্ধি ছাড়া তো হবেই না, অর্থাৎ কগনিটিভ ফিল্ড এগুলোতে রয়েছে। অপশন ডি বলছে বিলিভিং হোয়াট ইজ ট্রু, অর্থাৎ বিশ্বাস করা, ট্রাস্ট করা, এগুলো কিন্তু কগনিটিভ নয়, এটা একটা ট্রাস্ট, ভরসা, এর মাধ্যমে হচ্ছে, তাই অপশন ডি হচ্ছে নন কগনিটিভ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন নিয়ে প্রায়শই প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, তো এটার মধ্যে কোনটি বেস্ট সূচিত করছে। এক বলছে ইভ্যালুয়েশন অকার্স অ্যাট দ্য টার্মিনাল পয়েন্ট, বলছে এই যে ইভ্যালুয়েশনটা, এই ইভ্যালুয়েশন পদ্ধতিটা সাধারণত হয়ে থাকে একেবারে টার্মিনাল, প্রান্তিক, শেষ পর্যায়ে, না কখনোই নয়। ফর্মেটিভ ইভ্যালুয়েশন একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে হয়। বলছে ইভ্যালুয়েশন ইজ ইউজড বিফোর প্রোগ্রাম ডিজাইন, না প্রোগ্রাম ডিজাইনের আগে কি করে ইভ্যালুয়েশন হতে পারে, এটাও হবে না। ইভ্যালুয়েশন রিলেটস টু ইন্ডিকেটিং লার্নিং আউটকাম অফ টিচিং, এটা টিচিংয়ের আসলে ফলাফল কি হবে তা জানানো, এগুলো হচ্ছে এই রিলেটেড ফর্মেটিভ ইভ্যালুয়েশন, না এটাও নয়, অবশ্যই নয়। তাহলে অপশন ডিটাই পড়ে রয়েছে। ইভ্যালুয়েশন ইজ কন্ডাক্টেড ডিউরিং টিচিং, অর্থাৎ শিক্ষা দান করার সময় এই ইভ্যালুয়েশন করে থাকে, তাই অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট একটু তড়িঘড়ি করছি কারণ আমাদেরকে কমপ্লিট করতে হবে, কারণ আমরা নেক্সট কোয়েশ্চেন সিরিজে যাব, তাই একটু তাড়াহুড়ো করছি। অপশন এবার 2019 সালের জুন মাসের প্রশ্ন, অর্থাৎ জুন মাসে আমরা দুটো প্রশ্ন পাচ্ছি, আরও হয়তো প্রশ্ন পাবো, আমি পরের ক্লাসে পরের লাস্ট বা এরপরে আর হয়তো একটা মাত্র আমি কোয়েশ্চেন সিরিজ করেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। দেখো 2019 জুনে কি বলেছে, আর একটি প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন, আবার সেই প্রশ্নের রিপিট, ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মেন অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্য, সিমিলার কোয়েশ্চেন নয় কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশন থেকে প্রায়শই প্রশ্ন আসছে। বলছে টু প্রমোট স্টুডেন্টস টু দ্য নেক্সট ক্লাসে প্রমোট করার জন্য কি করে হবে, এটা তো অবশ্যই নয়। টু এনহ্যান্স স্টুডেন্টস লার্নিং, স্টুডেন্টসের শিক্ষার যে সে গ্রহণ করছে সেটাকে যেন মডিফাই করে বেস্ট ওয়েতে, রিফাইন্ড ওয়ে করার জন্য তাকে বারবার প্রশ্ন করা, উত্তর দেওয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই ফর্মেটিভ ইভ্যালুয়েশন পার্টিকুলার অঙ্গ কিন্তু এটা।
তারপর বলছে টু এনহান্স কোঅপারেশন ইন ক্লাস, ছাত্রছাত্রীদের মধ্যে কোঅপারেশন করা, একে অপরকে সাহায্য করা, শেখানো। এটা কিন্তু ফরমেটিভ ইভ্যালুয়েশনের যদিও পার্ট হচ্ছে, কিন্তু ট্রু একেবারে মেন অবজেক্টিভ নয়, তাই আমরা এটাকে ধরতে পারি না। অপশন ডি কি বলছে টু আন্ডারস্ট্যান্ড দ্য লার্নিং ডিফিকাল্টিজ, অর্থাৎ লার্নারদের মধ্যে কি কাঠিন্যতা বোধ অনুভব করছে তারা, সেটা বুঝতে পারে। হ্যাঁ, এটাও অংশ, কিন্তু মেন অবজেক্টিভ যদি বলি এটা নয়। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুম ইজ মিন ফর, অর্থাৎ ছাত্র কেন্দ্রিক ক্লাসরুম কেন করা হয়ে থাকে এবং সেখানে তার যুক্তিযুক্তটা কী। বলছে অ্যাড্রেসিং দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অর্থাৎ স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুম করলে আমরা কিন্তু পার্টিকুলার যে ছাত্রছাত্রীগুলি রয়েছে তাদের মধ্যে কোন ছাত্রের মধ্যে কী উইকনেস, তারা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের অসুবিধাগুলি যদি বলতে পারে, স্টুডেন্ট সেন্ট্রিক যেহেতু, তাহলে কিন্তু তাদের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে তা কিন্তু আমরা জানতে পারি। অবশ্যই এটা কিন্তু হওয়ার অবশ্যই 90% চান্স রয়েছে, আমরা টিক মেরে রাখি। তার বলছে রিডিউসিং টিচার ওরিয়েন্টেড লেকচার, তো স্টুডেন্ট সেন্ট্রিক করলে নাকি টিচার ওরিয়েন্টেড লেকচারটা কমে যায়, না, এটা একটা বোকা কথা হচ্ছে, এটা অপশন হবে না। রিকলিং দ্য প্রিভিয়াস নলেজ, স্টুডেন্ট সেন্ট্রিক করলে ছাত্র নাকি তাদের প্রিভিয়াস নলেজগুলো মনে পড়ে যাবে, না, এটাও নয়। তারপরে বলছে এনগেজিং দ্য এন্টায়ার ক্লাস, সম্পূর্ণ ক্লাসকে এনগেজ করা যেতে পারে, না, অ্যাকচুয়ালি এটা পসিবল নয়। যদিও নর্মাল কেসে আমরা মনে করছি যে হ্যাঁ স্টুডেন্ট সেন্ট্রিকগুলো ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে দেখবে, কিন্তু এন্টায়ার ক্লাসটাকে করা কিন্তু একেবারেই সম্ভব নয়। তাই আমরা অপশন এইটাকেই কারেক্ট অ্যান্সার হচ্ছে, অ্যাড্রেসিং দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এ টিচার ইন্টেন্ডস টু ফাইন্ড আউট দ্য লার্নিং ডিফিকাল্টিজ অফ স্টুডেন্ট, একজন টিচার চাইছেন তিনি ছাত্রছাত্রীদের মধ্যে কঠিন বা তাদের মধ্যে কী সমস্যা হচ্ছে তা জানার জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ক্যান বি ইউজড, এদের মধ্যে কোন টেস্টটি করবেন? দেখো সামেটিভ টেস্ট, ফর্মেটিভ টেস্ট, পারফরমেন্স টেস্ট, ডায়াগনস্টিক। তো অপশন অবশ্যই ডি হবে, ডায়াগনস্টিক মানে জানি আমরা ডিফিকাল্টি ধরার জন্য যে টেস্ট করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন চলো, বলছে দ্য ফলোয়িং টিচিং এইডস ক্যান বি ইউজড বাই এ টিচার ইন দ্য ক্লাসরুম অ্যাজ এ লাইভ ইন্টারেক্টিভ স্টুডেন্ট ডিভাইস, লাইভ ইন্টারেক্টিভ অর্থাৎ লাইভ এখানে পড়াশোনা হবে। তো এই ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করা হচ্ছে? দেখো ইমেলে লাইভ কী করে পড়াশোনা হবে? অপশন বি বলছে স্কাইপ, এটা হচ্ছে ভিডিও কল মাধ্যমে, এটা হতে পারে, অবশ্যই কেন হবে না। তারপরে 3 বলছে অনলাইন চ্যাট মানে হচ্ছে এখানে যে শুধুমাত্র যে চ্যাটিং করা হবে তা নয়, এখানে কিন্তু ডাইরেক্ট এখানে কিন্তু কমিউনিকেশন হতে পারে, এটা হতে পারে অ্যাকচুয়ালি, বাট এটাকে আমরা পুরো ক্লিয়ারলি ধরতে পারি না। তারপরে বলছে টেলিকনফারেন্সিং কিন্তু একটা অন্যতম উপাদান যেখানে লাইভ হয়। ওকে, অনলাইন ফেসবুকও লাইভ হয়ে থাকে, তো এখনকার দিনে এটা ফেসবুক লাইভ হয়ে থাকে আমরা জানি, কিন্তু জানি না কতটা যুক্তিযুক্ত হবে। ওকে, তো এরপর দেখা যাক অপশন 6 বলছে ব্লগিং করা। তো ব্লগিং লাইভ এটা হয় না, এটা করে পরে আপলোড করতে হয়। তো আমরা যদি দেখি লাইভ ফেসবুক হতে পারে, ফেসবুক 2, 4, 5 কোথাও রয়েছে, 2, 4, 5 না, 2, 4, 5 আমরা দেখছি না। আচ্ছা, আমরা যদি এখানে ফেসবুকটাকে বাদই দিলাম, ফেসবুক রিসেন্টে লাইভ এটা করেছে, কিন্তু অনলাইন চ্যাটে কিন্তু লাইভ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে 2, 3 যদি 4 ধরি, তাহলে কোনো অপশন যদি আছে দেখো দেখি, 2, 3, 4 কি রয়েছে? হ্যাঁ রয়েছে, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে যদি আমরা ধরি অতীতের নিয়ম অনুযায়ী, কারণ এই ফেসবুক লাইভটা কিন্তু রিসেন্ট ট্রেন্ড হিসেবে এসছে। ওকে, যদি আমরা দেখছি 2019 সালে এটা কিন্তু ছিল না এতটা। তারপরে চলে আসি অপশান 5, কোয়েশ্চেন নাম্বার 5, এখানে কিন্তু দুটো টেবিল রয়েছে, দুটো টেবিলের মধ্যে মিল করাতে বলেছে। দেখো কি বলছে, প্রথমে বলছে কোলাবোরেটিভ মেথড, দ্বিতীয় বলছে কোঅপারেটিভ মেথড, তৃতীয় বলছে কনস্ট্রাকটিভিস্ট মেথড, আর হচ্ছে টিম টিচিং। তো এদের মধ্যে সংমিশ্রণ করাতে বলছে কোনটার সাথে কোনটা মিল। আমরা যদি দেখি যে সহজ থেকে আসো, এখানে টিম টিচিং দেখো অপশন ডি রয়েছে। টিম টিচিং মানে একটা দল পাবে, দলের মতো। ওয়েন এক্সপার্টাইজ অফ টিচার্স আর ইউজড ইন টিচিং, দেখো টিম টিচিংয়ের মাধ্যমে একজন এক্সপার্ট টিচার থাকবে, তিনি কিন্তু সেই টিমটা গঠন করবেন। এটা অপশন ডির সাথে এক মিল খাচ্ছে। তারপর যদি দেখি কোঅপারেটিভ মেথড, মানে যেখানে সবাই একে অপরকে সাহায্য করে করবে। তো দেখো এর সাথে কিন্তু যেখানে আমরা দেখতে পাই মূলত স্টুডেন্ট একে অপরকে সাহায্য করে, দেখো কোঅপারেটিভ মেথডটার সাথে 4 মিল হচ্ছে কিন্তু, যে হোয়েন স্টুডেন্টস হেল্প
হেল্প ইচ আদার টু লার্ন। কনস্ট্রাকটিভিস্ট মেথড মানে যেখানে আমরা জানি যে সবাই আমি কোঅপারেটিভ কোলাবোরেটিভ দেখে নিই। কোলাবোরেটিভ মানে হচ্ছে পাশাপাশি থেকে সবাই কিন্তু করবে। তো এইরকম মেথড কোথায় ব্যবহার করা হয়ে থাকে? কোলাবোরেটিভ মেথড আমরা জানি যে মূলত যখন স্টুডেন্টরা তারা ডিফারেন্ট অ্যাসপেক্টিভস অর লার্নার এবিলিটিগুলো তারা একে অপরের সাথে যুক্ত হচ্ছে, ইচ অপরকে কিন্তু সাহায্য করছে না, সাথে সাথে করছে। যখন স্টুডেন্টরা একসাথে করে করছে, কোলাবোরেট করে করছে, এই দেখো হোয়েন স্টুডেন্টস শেয়ার ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ এ লার্নিং অ্যাক্টিভিটি, এটা এখানে হচ্ছে। আর বাকি থাকলো কি একটাই, কনস্ট্রাকটিভের সাথে অবশ্যই দুই হবে। কনস্ট্রাকটিভ বলে কি বলছে? ওয়েন এমফাসিস ইজ গিভেন অন স্টুডেন্টস অ্যাজ ক্রিয়েটর অফ নলেজ, অর্থাৎ এখানে ক্রিয়েটর অফ নলেজ হিসেবে হচ্ছে। তাহলে দেখো এর সাথে তিন কোনটা আছে? অপশন বি আছে। দেখো এটা মিলছে কিনা? বি এর সাথে হচ্ছে 4, হ্যাঁ ঠিক মিলছে। তারপর সি এর সাথে হচ্ছে 2 মিলছে, আর ডি এর সাথে 1, ঠিক আছে। অপশন আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ওই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। 2019-এর জুন সালের প্রশ্ন অবধি আমরা করলাম। এই জুনের মাসে বা এই 2019-এর জুনে আর যদি প্রশ্ন থেকে থাকে, আর কোয়েশ্চেন যদি সিরিজ থাকে, আমি এটা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে, এবং পরের ক্লাসটাতে অর্থাৎ পরের আলোচনাটাতেই প্রায় সম্পূর্ণ করার চেষ্টা করব। এবং তারপর আমরা নেক্সট ইউনিট হায়ার এডুকেশন বা পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট বা আমরা ডিআই নিয়ে শুরু করতে পারি। তোমাদের সাজেশন থাকবে, তোমরা সাজেশন করো কোনটা করলে বেটার হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।